বাঁধভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ পাশের হার যশোরে 92%। এবারও এগিয়ে মেয়েরা। ছেলেরা কেন পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী। জবাবদিহিতা না থাকায় শিক্ষা খাতকেও দলীয়করণ করছে সরকার, পাচার হচ্ছে মেধা, দাবি মির্জা ফখরুলের। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে সংকটে ফেলার অভিযোগ। গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে ৪৫ মিনিট আটকা ১৬ জন। শ্বাস বন্ধ হয়ে নারী রোগীর মৃত্যু। 999-এ ফোনে বাকিদের রক্ষা, তদন্তের নামে দায় এড়াতে ব্যস্ত কর্তৃপক্ষ। এবং মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে চলছে রেলওয়ে। জরুরি প্রয়োজনে ব্যবহার করা ইমার্জেন্সি ব্রেকও নষ্ট। নিরাপত্তা নিয়ে শঙ্কিত খোদ চালক। বাড়ছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা। সারা দেশে মোট পাশ করেছে ১৬,৭২,১৫৩ জন। কৃতকার্যের হার ৮৩.৪%। পাশের হারে শীর্ষে যশোর বোর্ড। মোট জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ জন। এবারও পাশের হার, জিপিএ 5 সহ সব ক্যাটাগরিতে এগিয়ে মেয়েরা। উচ্ছ্বাসের পাশাপাশি বাবা মা ও শিক্ষকের অবদানের কথা স্মরণ করতে ভোলেনি শিক্ষার্থীরা। এক দশকের লালিত স্বপ্নকে হাতে ছুঁয়ে দেখার আনন্দে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তাই উচ্ছ্বাসের অনুভূতিটাও যেন ঢের বেশি। রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাপ্তির আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীদের ঢল নামে। নানা বাধা মাড়িয়ে কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি শিক্ষার্থীরা। আনন্দে অনেকেই হারিয়ে ফেলেছেন অনুভূতি প্রকাশের ভাষাও। অনেক অনেক ভালো লাগতেছে। আমি এক্সপেক্ট করিনি এত ভালো রেজাল্ট আসবে। আমরা দুইজনই গোল্ডেন এ প্লাস পেয়েছি এবং দুইজন আমরা একসঙ্গে পড়তে বসতাম। ভাষায় আমি প্রকাশ করে বোঝাতে পারবো না, এরকম আনন্দ পেয়েছি। অর্জনে ছিল নিজের নিরলস প্রচেষ্টা, তবু পেছনের কারিগর বাবা মা আর শিক্ষকের অবদানকে তুলে ধরতে ভুলেননি আজকের মধ্যমণিরা। তাদের যে ডেডিকেশন ছিল আমাদের পেছনে, ইটস আনইম্যাজিনেবল। অনেক ভালো লাগতেছে, বাপ মাকে তো থ্যাংক ইউ, মানে সব দিছে। দিনটা ছিল মা দিবসের। কেউ কেউ বিশেষভাবে মাকে উৎসর্গ করেছে এই ফলাফল। মা দিবসে এই রেজাল্ট আমি মাকে দিব। আজকে যেহেতু মা দিবস, আমার মায়ের অবদান অনেক বেশি। বাবা মা আর অভিভাবকরাও আপ্লুত সন্তানের অর্জনে। সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, সেই চাওয়াই এখন তাদের। আজকে যে আনন্দ, এই আনন্দ কাউকে বোঝানো যাবে না। বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তারপর সবার বাবা মা খুশি যেরকম হয়, তার থেকেও মনে হয় বেশি খুশি হচ্ছে। আমার সন্তান ভবিষ্যতে বড় হয়ে মানুষের মতো মানুষ হোক, এইটাই আপাতত চাচ্ছি। শুধু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নয়, মানবিক মানুষ হয়ে দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি শিক্ষার্থীদেরও। আমার স্বপ্ন যে আমি মেডিকেলে পড়বো, দেশের জন্য ভালো কিছু করব, মানুষজন খুশি হবে, এটাই চাই। নিয়মিত উপস্থিতি, পাশাপাশি শিক্ষকদের পাঠদানে আন্তরিকতায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানান শিক্ষকরা। শিক্ষার্থী, অভিভাবক এবং সকল সহকর্মীবৃন্দ সবার আন্তরিক প্রচেষ্টা ফলাফলটা অর্জন করতে সক্ষম হচ্ছে। এবার ফলাফলে সারা দেশে পাশ করেছে ১৬,৭২,১৫৩ জন। পাশের হার ৮৩.০৪%। পাশের শীর্ষে যশোর বোর্ড। মোট জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ জন। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২০ লাখ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। 10 বছর সাধনার পর হাতে এসেছে কাঙ্ক্ষিত ফল। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে অগ্রগামী কারিগর হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এই শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এসএসসিতে দেশসেরা সাফল্য অর্জন করেছে যশোর বোর্ড। গড় পাশের হার ৯২.৩২%। জিপিএ 5 পেয়েছে ২০,৭৬১ জন। শিক্ষক ও বোর্ড কর্মকর্তারা বলছেন, অভিন্ন প্রশ্নে পাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা নেয় দেশসেরা মুকুট তাদের দখলে। নানা চড়াই উতরে পেরিয়ে অবশেষে স্বপ্ন এলো হাতের মুঠোয়। কষ্টের ফল হাতে পেয়ে আকাশ ছোঁয়া আনন্দে মাতোয়ারা ছাত্রছাত্রীরা।
শুধু শিক্ষার্থীরাই নয়, বাঁধভাঙ্গা উচ্ছ্বাস উল্লাসে মেতে ওঠেন অভিভাবক ও শিক্ষাগুরুরাও। এসএসসির ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল পেয়ে ছুটেন প্রিয় বিদ্যাপীঠের স্কুল প্রাঙ্গণে। বাদ্যযন্ত্র বাজিয়ে ক্যাম্পাসে হই হুল্লোড়ে মেতে ওঠেন তারা। তবে সারা দেশের চেয়ে যশোরে আনন্দের মাত্রাটা আরেকটু বেশি, কেননা এবছর সব বোর্ড ছাপিয়ে শীর্ষ মুকুট দখল করে যশোর বোর্ড। পাশের হারে তারাই সবচেয়ে এগিয়ে। অনুভূতি তো অনেক ভালো, এক্সপেক্ট যা করছিলাম তার চেয়ে ভালো হয়েছে আরো। অনেক দিনের কষ্টের একটা ফলাফল, মনে একটা অন্যরকম অনুভূতি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছি আমি। আম্মু আব্বু আমার জন্য অনেক কষ্ট করছে, তারপর টিচারদের অনেক গাইডলাইন ছিল। অসাধারণ রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দান। প্রাপ্ত ফল অনুযায়ী যশোরে পাশের হার 92.32%, জিপিএ 5 পেয়েছে 20,761 জন। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি তাদের ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই সাফল্য এসেছে। শিক্ষক ও বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বোর্ডের নিবিড় তত্ত্বাবধান, প্রশ্ন ব্যাংক প্রথার মাধ্যমে অভিন্ন প্রশ্নে প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা নেয় দেশ সেরা সাফল্য ধরা দিয়েছে। যশোর শিক্ষা বোর্ড এবার ঈশ্বরীয় সাফল্য অর্জন করেছে, এজন্য আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের যে মেলবন্ধন, এই মেলবন্ধনের ফলে এরকম একটি ফলাফল হয়েছে বলে আমি মনে করি। উন্নত অসাধারণ প্রশ্নের মাধ্যমে আমরা পরীক্ষা নিই। শিক্ষক শিক্ষার্থী অভিভাবককে আমরা সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে তৈরি করি। এবছর যশোর বোর্ডে শূন্য পাশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এদিকে পাশের হারে সবচেয়ে বেশি পিছিয়ে সিলেট বোর্ড। এই বোর্ডে পাশের হার 73.35%। লাবিব হাসান, সময় সংবাদ। মেয়েরা এগিয়ে গেলেও এসএসসি পরীক্ষার ফলাফলে কেন পিছিয়ে পড়ছে ছেলেরা, প্রশ্ন প্রধানমন্ত্রীর। প্রতিবারই তিনি নিজে বিষয়টি সামনে আনার পরও সংশ্লিষ্টরা কেন গুরুত্ব দিচ্ছেন না সে বিষয়েও হতাশা প্রকাশ করেন সরকার প্রধান। সকল এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখছে বলেও জানান তিনি। ফুরলো দেশের 20 লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষা। রেওয়াজ অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই প্রকাশ হলো এবারের এসএসসি ও সমমানের ফলাফল। রোববার সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সম্মিলিত ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর এক এক করে 11টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান সরকার প্রধানের হাতে তুলে দেন সংশ্লিষ্ট বোর্ড প্রধানরা। বক্তব্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান সরকার প্রধান। তবে যারা ভালো ফলাফল করতে পারেনি তাদের বিষয়ে অভিভাবকদেরও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি। যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? এ সময় পরীক্ষায় অংশগ্রহণ আর ফলাফলের প্রায় সব সূচকেই মেয়েদের তুলনায় ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে। দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ হিসাবে দেখা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে চলার মতো উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য, আর সেভাবেই আধুনিকায়ন করা হচ্ছে শিক্ষাক্রম। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো কোনো উন্নতি করা যায় না, এটাই বাস্তবতা। এবং সেই জন্যই আমাদের সরকার সবসময় আমরা শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়ে থাকি। আর শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। পরে দুপুরে সচিবালয়ে গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী। পাশের হার হচ্ছে সব মিলিয়ে 83.04% এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জবাবদিহিতা না থাকায় শিক্ষা খাতকেও সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে গভীর সংকটে ফেলার অভিযোগ তুলে তিনি বলেন, সমস্যার সমাধানের একমাত্র পথ নতুন নির্বাচনের ব্যবস্থা করা। 6.5 মাস পর গণমাধ্যমের মুখোমুখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষ গত বছরের 27 অক্টোবর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল। একটা কথা আমি যেটা বলতে চাই,
শুরুতে ৮ মে অনুষ্ঠিত হওয়া দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান বিএনপি মহাসচিব। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে আসলো না আসলো এ নিয়ে মাথা ঘামাচ্ছে না দল। আমরা কে কাউকে আসে না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। মির্জা ফখরুল বলেন, ৭ জানুয়ারি একতরফা নির্বাচন করে দেশের সংকট আরও গভীর করেছে আওয়ামী লীগ। ওনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন ও সেই নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। শিক্ষা খাতকে দলীয়করণের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দুর্নীতি, দুঃশাসন, জবাবদিহিতার অভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার। গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, একটু লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে। এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী লোকজনরাও জড়িত। এখানে তো আপনার সত্যি কথা বলতে গিয়ে ব্যর্থ রাষ্ট্র তো হয়েই গেছে অলরেডি। ভারত থেকে আমদানি পণ্যের মান ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন প্রশ্ন ওঠায় সব আমদানি পণ্যের মান যাচাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিও জানান বিএনপির মহাসচিব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও আশাহত হওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, মন্ত্রী এমপির সন্তান ও স্বজনরা যোগ্য হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই। ভোটারের উপস্থিতিতে কিন্তু আমরা আশাহত নয়। নির্বাচনের জন্য এই সংখ্যাটি, এই গড় সংখ্যাটি যথেষ্ট পরিমাণ রয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করছেন কোনো নেতা, কোনো সন্তান, কোনো স্বজন, সে যদি রাজনীতির মধ্য দিয়ে তার উত্থান হয় এবং তার যোগ্যতা তার অবস্থান সৃষ্টি করতে পারে, তাহলে তো অবশ্যই সে নির্বাচন করতে পারবে। অন্য প্রসঙ্গ, গাজীপুরে হাসপাতালে লিফটে ৪৫ মিনিট আটকে ছিলেন রোগীসহ ১৬ জন। চিৎকার চেঁচামেচি করেও রক্ষা হয়নি। শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন এক নারী রোগী। আর 999-এ ফোন দেওয়ায় বাকিরা প্রাণে বাঁচলেও এখনও আতঙ্ক চোখে মুখে। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে অব্যবস্থাপনার অভিযোগ ভুক্তভোগীদের। তদন্তের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টায় কর্তৃপক্ষ। হাসপাতালে এসেছিলেন সুস্থ হতে, চিকিৎসা শুরুর আগেই ফিরতে হলো নিথর দেহে। হাসপাতালের অব্যবস্থাপনার খেসারত দিলেন প্রাণ দিয়ে। রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন মমতাজ বেগম। 10টার দিকে তাকে সিসিইউতে পাঠানো হয়। 11 তলা থেকে 4র্থ তলায় নেওয়ার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। এতে রোগীসহ 16 জন 45 মিনিট ধরে আটকে থাকে লিফটে। চিৎকার চেঁচামেচি শুনে বাইরের কেউ একজন জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দেন। এর মধ্যে আটকে পড়া অনেকেই হুড়ুহুড়ি করে লিফটের উপরের অংশ ফাঁকা করে বের হন। ততক্ষণে শ্বাস বন্ধ হয়ে মারা যান মমতাজ বেগম। পরে পুলিশ এসে লিফটের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতি ও অব্যবস্থাপনার কারণেই মৃত্যু। যদি 45 মিনিট এই কালক্ষেপণ না হইতো, রুগীকে আইসিইউতে নিয়ে আমরা সুস্থ করতে পারতাম। আমার মায়ের যদি ওই 3 মিনিট পরেই যে খুলছিল, তখন যদি এইভাবেই তো আমরা বাইরেছি, লিফট তো আর ঠিক করে নাই, এইভাবে যদি বাইর করতো না, আমার মা কিন্তু মারা যাইতো না। 4 তলা থেকে 11 তলা পর্যন্ত আমি 5 বার আপ ডাউন করছি, সবার কাছে গেছি। দেখা যায় একটা দুর্ঘটনা ঘটছে, আমাদের জন্য আতঙ্ক। মর্মান্তিক এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি করেই দায় এড়াতে ব্যস্ত হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দাবি করেন যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটা হয়েছে। বিষয়টা আসলে কি ছিল এটি তদন্ত ছাড়া ডিটেলস কিছু বলা যাবে না। যেহেতু তদন্ত কমিটি আমরা গঠন করেছি, জানা যাবে কি এই ধরনের দুঃখজনক ঘটনাটি কি জন্য ঘটেছে। এর আগে 3 মে একই হাসপাতালের 12 তলার একটি ফাঁকা দিয়ে নিচে পড়ে জিল্লুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এই মুহূর্তে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে।
রুদ্ধশ্বাস ৪৫ মিনিট দেখেছে আজকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা এসেছিলেন, যারা ওই লিফটের ভেতরে আটকা পড়েছিল, বিশেষ করে যে মমতাজ বেগম, সেই মমতাজ বেগমের যারা পরিবারের সদস্য ছিল এবং আশপাশের যে ১৬ জন মানুষ ছিল, তারা সবাই দেখেছে ভিন্ন এক পরিস্থিতি। দু একজনের সঙ্গে কথা বলে বর্ণনায় আমরা পেয়েছি এরকম যে সাধারণত কোনো লঞ্চ পানির নিচে যদি ডুবে যায়, সেই সময়টাতে পানি থেকে ওঠার যে আকুতি, উপরে ওঠার যে আকুতি, সেরকম আকুতি এখানে ছিল চারদিক থেকে। কিন্তু যখন সেটি আটকা পড়েছিল তখন নিঃশ্বাস নিতে তাদের খুব সমস্যা হচ্ছিল এবং যে রোগী যেখানে শোয়ানো ছিল সেটার উপরে পা দিয়ে অনেকেই উপরের অংশটি ফাঁকা করে যে যার মতো একজন আরেকজনের শরীরের মধ্যে চাপ দিয়ে তারপর কিন্তু সেখান থেকে অনেকেই বেঁচেছে। তবে যিনি রোগী ছিলেন তিনি কিন্তু বাঁচতে পারেনি, তার জীবন দিতে হয়েছে এই হাসপাতালের অব্যবস্থাপনার কাছে। কারণ যে 6টি লিফট রয়েছে, এই লিফটের জন্য কিন্তু পালাক্রমে 3টি পালাক্রমে 3 ধরনের পালাক্রমে এখানে ডিউটি করার কথা লিফটম্যানদের, কিন্তু সেইখানে কোনো লিফটম্যান ছিল না এবং কর্তৃপক্ষ এই ঘটনা ঘটার পর দ্রুত সেই জায়গায় যায়নি। বিশেষ করে আমরা এই ঘটার পর এখানে এসে হাসপাতালের যে উপপরিচালক জাহাঙ্গীর আলম, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে বলছেন যে এই ঘটনা ঘটার পর তিনি সংবাদই পাননি, অথচ যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে তার অফিস খুবই কাছে, তারপরেও তার কাছে সংবাদ যায়নি। তাহলে বোঝাই যাচ্ছে যে হাসপাতালের ভেতরে এত বড় একটি ঘটনা ঘটলো, মানুষ মারা যাচ্ছে, আটকে পড়ে আছে, 999 ফোন চলে গিয়েছে, কিন্তু তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ঘুম ভাঙেনি, তাদের টনক নড়েনি, যে কারণে কিন্তু এই অব্যবস্থাপনার বলি হয়েছে একজন রোগী। এছাড়া এই ঘটনার পরপর কিন্তু শঙ্কিত যারা এই হাসপাতালটিতে বিভিন্ন বেডে চিকিৎসা নিচ্ছে, যারা স্বজন হাসপাতালে আছে, তারা আমাদেরকে বলছেন যে হাসপাতালে লিফটের মধ্যে রোগী আটকে মারা যায়, সেই হাসপাতালে আসলে চিকিৎসার ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। এছাড়া অন্যান্য যে বিষয় সেগুলো নিয়েও কিন্তু প্রশ্ন আছে, বিশেষ করে নারী ওয়ার্ডে যারা কাজ করে, এছাড়া যারা আসলে দালালের দৌরাত্ম্য রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষ বারবার প্রশ্ন তুলছে, এটি কবে সমাধান হবে। তবে এই ঘটনার পরপর 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে মূলত এটি কিভাবে সংগঠিত হয়েছে, কেন হয়েছে, এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি 5 সদস্যের তদন্ত কমিটি করেছে এবং গাজীপুরের জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি করেছে, যার মাধ্যমে মূলত মূল কারণটি এখানে বের করে আনা সম্ভব হবে বলে তারা বলছেন। তো এই ছিল মোটামুটি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। লিফট দুর্ঘটনার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করলে কথা বলেন তিনি। 2026 সালের পর বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে উল্লেখ করে এলডিসি উত্তরণ পরবর্তী সময়েও ইউরোপের বাজারে বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ইতালির সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশকে দ্বিতীয় স্যাটেলাইট প্রদান, প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ এবং বিভিন্ন খাতে আধুনিকায়নের সহযোগিতা করতে ইতালির আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে অ্যাপোস্টোলিক নুনসিও অব দ্য হোলি সি আর্চবিশপ কেভিন এস র্যান্ডাল। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে স্বাগত জানায় বাংলাদেশ, তবে এর অপব্যবহার রোধে কিছু সুরক্ষা ব্যবস্থাও নিতে হবে। বৈঠকে আর্চবিশপ কেভিনের মাধ্যমে গোপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। হজযাত্রা নিয়ে অনিশ্চয়তায় প্রায় 12,000 মুসল্লি। সৌদি সরকার 2 দফা সময় বাড়ালেও ভিসা জটিলতা এড়াতে এবার 3য় দফার সময় বাড়াতে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। এমন বাস্তবতায় এজেন্সিগুলোর গাফিলতিকে দায়ী করলেও শেষমেশ সবাই হজে যেতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, এখন অপেক্ষা 5,000 কিলোমিটার পাড়ি দেওয়ার। হজযাত্রার 4র্থ দিনেও উচ্ছ্বাসের কমতি ছিল না মুসল্লিদের চোখে মুখে। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ পবিত্র কাবার পথ ধরেছেন জীবনসঙ্গীর হাত ধরে। তবে সবার চাওয়া একটাই, মুসলিম উম্মার শান্তি কামনা। আল্লাহর সাথে দেখা করতে, যে আল্লাহর ঘর দেখা করতে, এর চেয়ে খুশি আর বড় খুশি কি হতে পারে। তৌফিক দিয়েছেন, আল্লাহ আমার হজকে যেন কবুল করেন। নিষ্পাপ শিশু হিসাবে আমরা যাতে বেহেশতে যেতে পারি, আল্লাহ যেন এতে আমাকে মাফ করে দেন, আমাদের সকল মুসলিম উম্মাকে মাফ করে দেন। আমাদের দেশ জাতি উম্মার মুসলিম উম্মার জন্য, ফিলিস্তিন জাতির জন্য, সম্পূর্ণ মুসলমান ভাইয়ের জন্য আমরা দোয়া করব। আশকোনা হজ ক্যাম্পে ভোগান্তি নেই মুসল্লিদের, তবে কাটেনি ভিসা জটিলতা। সৌদি সরকারের ভিসা দেওয়ার মেয়াদ শেষ হলেও রোববার দুপুর পর্যন্ত ভিসা পাননি 11,167 জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয় ও হাবের তথ্য অনুযায়ী অন্যান্য বছরের তুলনায় এবার বেশ আগে ভাগেই শুরু হয়েছে হজ কার্যক্রম।
আবার নির্ধারিত সময়ের পরও ভিসা প্রদানের 2 দফা মেয়াদও বাড়িয়েছে সৌদি সরকার। প্রশ্ন হচ্ছে, তারপরও কেন এত মুসল্লির ভিসা কার্যক্রম সম্পন্ন করা যায়নি? ভিসা জটিলতার জন্য অনেকেই দায়ী করছেন এজেন্সিগুলোর সদিচ্ছার অভাবকেই। তবে হাব বলছে ত্রুটি খতিয়ে দেখছেন তারা। কখনো কখনো এগুলি অনলাইনে বিভিন্ন প্রবলেম থাকে, সার্ভার ডাউন থাকে ইত্যাদি এই বিষয়গুলি থাকে। তাছাড়া হজ যাত্রীদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, সেখানে এগুলি অনেক সময় মিসম্যাচ করে, অ্যাকসেপ্টেড হয় না। এই ঝামেলাগুলি ওনাদেরকে আমরা জানিয়েছি। সৌদি সরকারের বেঁধে দেয়া সময়ের মেয়াদ শেষ হয়েছে 11 মে রাত 12টায়। তবে তৃতীয় দফায় ভিসার আবেদনের সময় বাড়ানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। তাই হজযাত্রীদের ভিসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা ইতিমধ্যে পত্র দিয়েছি সৌদি সরকারের কাছে। ইহজ পোর্টালে দেখতে পাচ্ছেন যে এতগুলো বাকি আছে, সেই হিসেবেই সেইটা আমাদের পত্রের সেখানে উল্লেখ করা আছে, সংখ্যা উল্লেখ করা আছে। পবিত্র হজ পালনে এবছর ৮৩,৬০৯ জন নিবন্ধন করেছেন। আর ঢাকা থেকে এরই মধ্যে সৌদি পৌঁছেছেন প্রায় ১৩,০০০ হজযাত্রী। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি সেখানে। বিএনপি নেতারা তারা নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে তারা অবিরাম মিথ্যাচার, অপপ্রচার, অবলীলায় করে যেতে পারে। তারা রৌদ্র করজ্জ্বল দিনের আলোতে অমাবস্যার অন্ধকার থেকে কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফখরুল সাহেব এটা বলবেন কি? এবং আরেকজন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবও বলেছেন সিন্ধুবাদের দৈত্য নাকি সরকারের কাঁধে চেপেছে। এখন দেশটা নাকি আমরা চালাচ্ছি না। একটা নির্বাচিত সরকার ৪২ ভাগের উপরে ভোট পেয়ে জনগণের ভোটে নির্বাচিত এবং বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণ নির্বাচন বলতে যা বোঝায়, নিরপেক্ষ নির্বাচন বলতে যা বোঝায়, নির্বাচন কমিশন সেই রকম একটা নির্বাচন করতে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি এখানে বলতে চাই, নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা কথা বলেছে। আমি জানতে চাই ফখরুল সাহেব ২০০৯ সালের আগে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কার হাতে ছিল? কুক্ষিগত ছিল। তখন নির্বাচন ব্যবস্থা প্রধানমন্ত্রীর অফিসের সাবসার্ভিয়েন্ট ছিল। প্রধানমন্ত্রীর ইচ্ছায় নির্বাচন কমিশন চলত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবস্থা থেকে নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করতে অবিরাম প্রয়াস চালিয়েছে। শেষ পর্যন্ত পার্লামেন্টে আইন করে স্বাধীন নির্বাচন ব্যবস্থা, এটা দেশরত্ন শেখ হাসিনা অবদান। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বক্তব্য রাখছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতক্ষণ আমরা সরাসরি সেখানেই ছিলাম। গরিব ও অসহায় মানুষকে টার্গেট করে প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে কিডনি বিক্রিতে বাধ্য করত একটি চক্র। ৩ সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে এ পর্যন্ত 10 জনকে ভারত পাঠানোর কথা স্বীকার করেছে জড়িতরা।
তোহা খান তামিমের রিপোর্ট। বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন, কখনো টাকার লোভ, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের টার্গেট করত চক্রের সদস্যরা। বিশ্বাসযোগ্যতা অর্জনে ভুয়া চাকরির জন্য করা হতো স্বাস্থ্য পরীক্ষাও। পরে সুযোগ বুঝে নেওয়া হতো ভারতের কলকাতা, গুজরাট সহ বিভিন্ন রাজ্যে। সেখানে ওঁত পেতে থাকা চক্রের বাকি সদস্যদের হাতে তুলে দেওয়া হতো টার্গেটকে। পরে কৌশলে অল্প টাকা দিয়ে ছিনিয়ে নিত মানবদেহের মূল্যবান অংশ, কিডনি। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন জানান, রুবিন নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তারা গুজরাটে কাজ করছে, কলকাতায় কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে। পুনরাবৃত্তি এ ধরনের ঘটনা না ঘটে আইনি কাঠামোর বাইরে গিয়ে। কিডনির বিনিময়ে ভুক্তভোগীদের সর্বোচ্চ 3 থেকে 5 লাখ টাকা দিত চক্রটি। রাজি না হলে কিডনি বিক্রিতে বাধ্য করত তারা। পুলিশ বলছে এখন পর্যন্ত 10 জনে প্রতারণার শিকার হয়েছেন। কোনো জায়গায় আমরা 25 লাখ পাই, কোনো জায়গায় 40 লক্ষ পাই। খুব স্ট্রেট কোনো জায়গা নেই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডোনার, তাকে খুব ঠকানো হয় এবং তার পরিমাণটা খুবই সামান্য। 10 জনের উপরে করেছে, 10+, এবং তাদের প্রসেসিংয়েও এখনো 5-6 জন আছে বলে জানিয়েছে। পুরো চক্রকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের অভিযান চলছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সংঘবদ্ধ। কুমিল্লায় যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে 9 জনের মৃত্যুদণ্ড এবং আরও 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, 2016 সালের 8 জানুয়ারি 14 গ্রামের আলকরা ইউনিয়নের তৎকালীন যুবলীগ সভাপতি জামাল উদ্দিনকে তুলে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে 23 জনকে আসামি করে হত্যা মামলা করেন 10 জানুয়ারি। মামলায় 20 জনের সাক্ষ্য গ্রহণ শেষে 8 বছর পর রায় দেন আদালত। অন্যদিকে 5 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 1 জন যাবজ্জীবন ও 2 জন খালাসপ্রাপ্ত আসামি ছাড়া মামলার বাকি আসামিরা পলাতক রয়েছে। 69,000 রোহিঙ্গা যারা অতীতে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গিয়েছেন, তাদের পাসপোর্ট ধাপে ধাপে নবায়ন করা হবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের উপস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, তারা ফেরত পাঠাবে না, তারা সেখানেই থাকবে, কিন্তু শুধু রিনিউ করে দেওয়া পাসপোর্ট। সেই চুক্তিতে আমাদের সঙ্গে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তারা ওই দেশে নাগরিকত্ব দিবে না, কিন্তু কিভাবে থাকবে, তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন, সেই জন্যই তারা আমাদেরকে সেই অনুরোধটা করেছিলেন। তারা তো বাংলাদেশে পাসপোর্ট নিয়ে গিয়েছে, কাজে শুধু আমরা রিনিউয়াল করে দিব, আর অন্য কিছু নয়। স্বাধীনতার সময় বাংলাদেশের রেল বহরে ইঞ্জিন ছিল 486টি, যা এখন কমে দাঁড়িয়েছে 263টিতে, যার 70%ই মেয়াদ উত্তীর্ণ। এমনকি মেরামতের জন্য এসব লোকোমোটিভের যন্ত্রাংশ পাওয়া যায় না। এতে প্রতি বছর বাড়ছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। বিশেষজ্ঞরা বলছেন, এখনই নতুন ইঞ্জিন কেনা না হলে হুমকির মুখে পড়বে রেল ব্যবস্থা। এসব স্বীকার করে রেল বলছে, সংকট কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। নাজমুল সালেহের রিপোর্ট। প্রতিদিন হাজার হাজার যাত্রী নিয়ে ঢাকা দেওয়ানগঞ্জ রুটে চলাচল করে ভাওয়াল এক্সপ্রেস। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ট্রেনটিতে ব্যবহার করা হয় 2300 সিরিজের 14 নম্বর ইঞ্জিন। কানাডা থেকে 1968 সালে কেনা হয় ইঞ্জিনটি, যার মেয়াদ পেরিয়ে গেছে 30-35 বছর আগেই। ইঞ্জিনের ভেতরের অবস্থা খুবই করুণ। কোনো ইলেকট্রিক ডিভাইসই এখন আর কাজ করে না। চালকের 3টি হ্যান্ড ব্রেকের 2টি বিকল, ইঞ্জিনের সেফটি ডিভাইস, ডেডম্যান ফুট প্যাডেলের 2টি বিকল। দুর্ঘটনার সময় ব্যবহার করা এমার্জেন্সি ব্রেকই নাই মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিনটিতে। আমার পাশে অটোমেটিক নাই, এখন তো যদি এলএম সাহেব কন্ট্রোল না করতে, তো আমি ব্রেক নাই, আমি তো কিছুই করতে পারবো না। ডেডম্যান ফুট প্যাডেল নাম, এটা অকার্যকর। যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা চালকদ্বয় নিজের নিরাপত্তা নিয়েই শঙ্কিত। নিজের কোনো জীবনের নিরাপত্তা নাই, তারপর আমাদের চাকরি বাছাইতে করা লাগতেছে। কমলাপুরে দেখা যায়, ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী 2500 সিরিজের ইঞ্জিন দিয়ে চলছে শান্টিংয়ের কাজ। এই ইঞ্জিনটির ব্রেক চাকার সঙ্গে বেঁধে রাখা হয়েছে বেড়া বাঁধার সাধারণ জিআই তার দিয়ে। এর ভেতরের অবস্থা খুবই নাজুক, অকার্যকর সকল ইলেকট্রিক ডিভাইস কাজ করে না, এমার্জেন্সি ব্রেক, এমনকি পায়ের সেফটি ডিভাইসও। এই যে নষ্ট, আপনারা লিখিত দেখে জানান নাই, কোনো কাম হয় না।
কমলাপুর ওয়ার্কশপের কর্মীরা বলছেন দেশের 70% ইঞ্জিনের মেয়াদ পেরিয়ে গেছে বহুকাল আগেই। এমনকি পুরানো ইঞ্জিন মেরামতের যন্ত্রাংশও এখন আর পাওয়া যায় না। পাকিস্তান আমলে ইঞ্জিনিয়ার আছে, আমরা তো এই রিভাইভের ভর্তি, ওরা তালকে কাজ করতে যাইতেছে, যেটা পারতেছি না, এটা আন্ডার রিভাইভ করে রাখেছি। কিছু কিছু গাড়ি আছে এগুলো এখনো চলতেছে, কিন্তু এগুলো এখনো চলার যোগ্য না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন দ্রুত সংকট সমাধানে উদ্যোগ না নিলে হুমকির মুখে পড়বে রেল। ইঞ্জিনগুলি যদি আমরা অতি দ্রুত কেনার ব্যবস্থা না করি, আসলে আমাদের রেল পুরো ব্যবস্থাপনায় আমি মনে করি একটা খাদের কিনারায় চলে যাবে। তবে রেল কর্তৃপক্ষ বলছে এই ব্যাপারে নেওয়া হয়েছে উদ্যোগ। 2030-এর মধ্যে এটা মোটামুটিভাবে সব সংকটই কেটে যাবে। আর ইঞ্জিন সংকটের কারণে প্রতিনিয়ত শিডিউল বিপর্যয়ের বিপাকে পড়ছেন যাত্রীরা। গত এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এখনও রেলের যাত্রী পরিবহন চলছে 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন দিয়েই। এর কারণে প্রতি বছর কমছে ট্রেনের গতি, বাড়ছে দুর্ঘটনা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন বিষয়ক সাবেক পরিচালক হচ্ছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল। বর্তমানে কর্মরত আছেন চীনে। তবে তার আমলে ঢাকা মার্কিন পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন আসবে না বলে মনে করছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। প্রায় 10 বছর আগে বাংলাদেশের মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে কাজ করা ডেভিড স্লেটন মিল আবারও ফিরছেন ঢাকার পুরনো কর্মস্থলে। তবে এবার দায়িত্ব নেবেন মিশন প্রধান হিসেবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে পিটার হাসের জায়গায় নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলকে মনোনয়ন দেওয়ার পরপরই এ নিয়ে চলছে আলোচনা। নতুন রাষ্ট্রদূতকে নিয়ে প্রত্যাশা রয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদেরও। আশা করছি যে বাংলাদেশে এই নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে একটা নতুন যুগের সূচনা করবে এবং অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ভোট নিয়ে দৌড়ঝাঁপ করায় ব্যাপক আলোচিত সমালোচিত হন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভোট শেষে 5 মাসের মাথায় তাকে ফিরিয়ে নিয়ে ঢাকায় নতুন রাষ্ট্রদূত দিচ্ছে ওয়াশিংটন। বিষয়টিকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে। প্রেসিডেন্ট জো বাইডেন যে একজন দক্ষ কূটনীতিকবিদকে বাংলাদেশকে নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রদূত হিসেবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। ভূ রাজনীতিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রয়েছে ভিন্ন মত। নতুন রাষ্ট্রদূত মনোনয়নকে খুব সোজা চোখে দেখতে রাজি নন কেউ কেউ। যদিও রাষ্ট্রদূত পরিবর্তনের সঙ্গে মার্কিন পররাষ্ট্র নীতির পরিবর্তনের নজির কম বলে মত বিশেষজ্ঞদের। 2014 সালে ঢাকার মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ এই কূটনীতিক। একই পদে বর্তমানে চীনে কর্মরত রয়েছেন তিনি। 2018 সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও ব্যবসা বিষয়ক ব্যুরোর বাণিজ্য নীতি বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং তার আগে মার্কিন নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেন ডেভিড মিল। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট মনোনীত ডেভিড মিলকে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে শুনানির মুখোমুখি হতে হবে। শুনানিতে যোগ্য বিবেচিত হলে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন ডেভিড মিল। বয়ে আনবেন নতুন কোনো বার্তা, যা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে করবে আরও জোরদার। এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। শেষ হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাংলাদেশ অধ্যায়। নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলের পদায়ন কার্যকর হতে লাগবে আরও কয়েক মাস। এর আগে পিটার হাসের মতো আর কোনো মার্কিন রাষ্ট্রদূত অভ্যন্তরীণ বিষয়ে এত হস্তক্ষেপের চেষ্টা করেননি। এতে কতটা সফল তিনি, নাকি ব্যর্থতা নিয়েই ফিরে যেতে হচ্ছে তাকে? শেষ হতে যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাংলাদেশ অধ্যায়। এরই মধ্যে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে স্যাংশন ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা ডেভিড মিলের নাম ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সরকারের নানা পর্যায়ের শুনানি ও সিনেটে অনুমোদনের পর ডেভিড মিলের পদায়ন কার্যকর হতে সময় লাগবে আরও কয়েক মাস। এই মিল এক সময় কাজ করতেন ঢাকার মার্কিন দূতাবাসেও।
আসা যাক বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাস প্রসঙ্গে। মার্শা ব্লুম বার্নিকাটের পর 2022 সালের মার্চে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে আসেন পিটার হাস। দায়িত্ব নেয়ার পর প্রথম কয়েক মাস স্বাভাবিক নিয়মে রুটিন কাজ করে গেছেন তিনি। তবে 2022 সালের ডিসেম্বর থেকে তাকে দেখা যায় দেশের আভ্যন্তরীণ নানা বিষয়ে নাক গলাতে। গেল বছরের 24 মে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পুরনো ভিসা নীতি নতুন করে ঘোষণা দিয়ে জানায়, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র বিকাশের অন্তরায় হবেন যারা, তারাই পড়বেন ভিসা নীতির আওতায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ঘোষণার পর আগ বাড়িয়ে পিটার হাস মন্তব্য করেন, গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীরাও পড়তে পারেন ভিসা নীতির আওতায়। পরে অবশ্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্ন করা হলে পিটারের দাবির সত্যতা পাওয়া যায়নি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রাত পোহালে ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ছাড়াও ভোট হবে 10টি রাজ্যের 96টি আসনে। কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে চতুর্থ দফার ভোট গ্রহণকে বাঁচা মরার লড়াই হিসেবে দেখছে বিজেপি। চতুর্থ দফার ভোটের আগেই সম্মুখ সমরে মোদি, কেজরিওয়াল, মমতার মতো শীর্ষ নেতৃত্ব। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর ও মধ্যপ্রদেশ সহ 10 রাজ্যের 96 আসনের ভোট সোমবার সকাল 7টায় শুরু হয়ে চলবে 6টা পর্যন্ত। তবে ভৌগোলিক কারণে কোথাও কোথাও ভোট গ্রহণ শেষ হবে বিকেল 5টায়। এর আগের 3 দফায় ভোটের মধ্য দিয়ে দেশটির 543 আসনের মধ্যে 283 আসনে ভোট গ্রহণ সম্পন্ন করেছে কমিশন। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি এবং ইন্ডিয়া জোটের ভাগ্য নির্ধারণ হবে সোমবার চতুর্থ দফার ভোটের মধ্য দিয়ে। কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে 272 আসন। বিশ্লেষকরা মনে করছেন এই দফার ভোটেই নির্ধারণ হবে কারা যাচ্ছে ক্ষমতায়। 2019 সালের হিসেব বলছে চতুর্থ দফার 96 আসনের মধ্যে বিজেপিরই জেতা আসনের সংখ্যা বিরোধী জোটের চেয়েও বেশি ছিল। তাই এই দফায় বিজেপিরও ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। গাজায় যুদ্ধবিরতির দাবিতে উত্তাল বিভিন্ন দেশ। এবার যুক্তরাষ্ট্রের MIT ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামায় শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছে পুলিশ। ধরপাকড় করা হয়েছে অনেককে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক শিক্ষার্থীকে বহিষ্কারও করেছে। যুক্তরাষ্ট্রে চলছে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ। দেশটির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MITর শিক্ষার্থীরা দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতোই গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ করেন। তবে ক্যাম্পাসে পুলিশ ডেকে তাঁবু গুড়িয়ে দেয় কর্তৃপক্ষ। বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকও করা হয়। চলতি সপ্তাহের শুরু থেকে বিক্ষোভকারী অনেক শিক্ষার্থীকে বহিষ্কার করে MIT কর্তৃপক্ষ। বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারে আবারও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান বিক্ষোভকারীরা। কিছু সময় দেরি করে অনুষ্ঠান শুরু হলেও কোনো আটকের ঘটনা ঘটেনি। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানেও ফিলিস্তিনের পতাকা নিয়ে সংহতি জানান বিক্ষোভকারীরা। একই দিন উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেও একইভাবে পতাকা হাতে সংহতি জানাতে দেখা যায়। মার্কিন বার্তা সংস্থা APর হিসেবে এ পর্যন্ত প্রায় 2900 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবিতে 17 এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ শুরু করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানেও। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপের আগে হুট করেই তাসকিনের ইনজুরিতে বিপাকে বিসিবি। এই পেসারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তাসকিন যদি ইনজুর্ড হয়, খেলতে না পারে, তাহলে একটা বিরাট ধাক্কা। তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো। T20-তে আমাদের এরকম অ্যাপ্রোচ থাকা ভালো। সৌম্য এবং লিটন দাস, বেসিক্যালি লিটন দাসকে আমরা সবসময় মনে করি যে ও আমাদের খুব ভালো একটা ব্যাটসম্যান ইন এনি ফরম্যাট, কিন্তু এটাও আমরা জানি যে ওর একটা খারাপ সময় যাচ্ছে এবং এই টুর্নামেন্টে, এই সিরিজে সে ভালো করেনি। দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে। শান্ত, লিটন
অথবা সৌম্য সরকার এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাঁধ ভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ পাশের হার যশোরে 92%। এবারও এগিয়ে মেয়েরা। ছেলেরা কেন পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী। জবাবদিহিতা না থাকায় শিক্ষা খাতকেও দলীয়করণ করছে সরকার, পাচার হচ্ছে মেধা, দাবি মির্জা ফখরুলের। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে সংকটে ফেলার অভিযোগ। এবং গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে 45 মিনিট আটকার 16 জন। শ্বাস বন্ধ হয়ে নারী রোগীর মৃত্যু। 999 ফোনে বাকিদের রক্ষা, তদন্তের নামে দায় এড়াতে ব্যস্ত কর্তৃপক্ষ। এই ছিল সময় সংবাদের আয়োজন। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।